এখন এই প্রত্যেকটা পি ভ্যালুকে যদি আমি কি বলবো এটাকে ফাই দিয়ে মাল্টিপ্লাই করি, দেখা যাবে যে আমার এই গ্রাফটা নিচের দিকে নেমে আসবে এইভাবে। আর এখন আমি এই গ্রাফটা পাবো, সত্যি কথা বলতে এই গ্রাফটা পাবো, এই রেড কালার যেটা আমি মার্ক করলাম। আচ্ছা, এখন এই পয়েন্টটাকে যদি আমি হাইলাইট করতে যাই, যেটা কোড বলে, যেটাকে যদি হরাইজন্টাল একটা দাগ দাও, যেই পয়েন্টে ছেদ করতেছে ওই পয়েন্টটাকে আমি মাথায় রাখবো। আচ্ছা, আরেকটা প্রবলেম এখানে আছে, সেটা হলো যে আমি যখন ক্যালকুলেট করতেছি, আমি তো ফাইয়ের ভ্যালু নিচ্ছি হলো 0.65, যেটা আসলে কম্প্রেশন ফেলিওরের জন্য ওকে, বাট টেনশন ফেলিওর জন্য যখন হয় তখন এটার ভ্যালু কিন্তু জেনারেলি 0.9 হয়ে যায়। আমরা 3.1-এ দেখে আসছি। আমরা কম্প্রেশন ফেলিওর হইলে 0.65 ধরি, কিন্তু যখন টেনশন ফেলিওর জোনে যায় এটা কিন্তু 0.9-এর মতো আসে। তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে সেই ক্ষেত্রে যেটা করা যায় খুব সিম্পল, সেটা হচ্ছে হলো যে তোমার এই জায়গাটাকে আমি 0.65 দিয়ে না মাল্টিপ্লাই করে ব্যালেন্স কন্ডিশনের নিচে এটাকে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে প্রতিটা ভ্যালু কি একটু বেড়ে আসবে, তাই না? তখন এই গ্রাফটা হয় এরকম, গ্রাফটা হবে এরকম। তো আলটিমেটলি আমি যদি সবকিছু চিন্তা করি, আমার এই লাইনটা হবে হচ্ছে আমার বাউন্ডারি, এইটা, এই এতটুকু অংশ, আর হচ্ছে এতটুকু অংশ। এই যে সবুজ কালারের যে জোনটা আছে, এটা হচ্ছে একটা কলামের জন্য সেফ জোন। দ্যাটস মিন কোনো একটা অ্যাপ্লাইড লোড যদি এই লোডের থেকে কম বা এই মোমেন্টের থেকে কম আসে, তার মানে আমি এখানে সেফ হিসাবে ধরতে পারবো। তো এখন এটা এসিআই ডিজাইন স্ট্রেংথ অনুযায়ী আমি সাজাইলাম, কিন্তু প্রবলেম আরো একটা আছে। প্রবলেম হচ্ছে হলো আমি একটা স্পেসিফিক কলাম, একটা নির্দিষ্ট রিইনফোর্সমেন্টের জন্যই আমি আসলে এই গ্রাফটা পাচ্ছি। তার মানে এই গ্রাফটা আমি এত কষ্ট করে বের করতেছি, কিন্তু গ্রাফটা হচ্ছে একটা সেকশনের জন্য। তার মানে আমি যত ক্রস সেকশন তৈরি করব বা যত ক্রস সেকশনই আমি আহ নিব, তার প্রত্যেকটার জন্য একটা করে, সরি, জাস্ট একটা মিনিট অ্যালাউ করো। আচ্ছা, তো আমার প্রতিটা ক্রস সেকশনের জন্য দেখা যাবে যে আমার একটা করে ইন্টারাকশন ডায়াগ্রাম ড্র করতে হচ্ছে। তো এটা আসলে খুব বেশি ফিজিবল না। হয়তোবা জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু এইভাবে আসলে কাজ করা যাবে না। এই জন্য কোড যেটা বলে, যেটাকে নর্মালাইজ করা যায় কিনা, যে আমি একটা প্যাটার্নের গ্রাফ বের করব, এটা আমি সব জায়গায় ব্যবহার করবো। তাহলে এই প্যাটার্নটা কিভাবে বের করা যায়, আমরা যেটা অলরেডি ডিসকাস করলাম, এটা ঠিক আছে। এখন এটার প্রবলেম যেটা বললাম, যেটা কি ক্রস সেকশন আর রিইনফোর্সমেন্টের উপর ডিপেন্ড করে। So, একটা নর্মালাইজ ডিজাইন ইন্টারাকশন ডায়াগ্রাম আমাদের দরকার। এবং কি করা যায় দেখো, আমরা যে পি ইউ ভ্যালুটা পাচ্ছি, এইটাকে যদি ফাই এফ সি প্রাইম এজি দিয়ে ভাগ করে দিই, দেখো কনক্রিটের ক্রস সেকশন আর হচ্ছে স্ট্রেংথ, এইটা দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। তো এইটাও তো আমাদের কিসে আসে, কিপে আসে বা কিলো নিউটনে আসে। এটাকেও যদি কিপে দেই, যেহেতু স্ট্রেংথ ইন্টু হচ্ছিল কি গ্রস এরিয়া, কাটাকাটি গেলে এটা একটা ইউনিট লেস আইটেম চলে আসতেছে, তার মানে এটা একটা ইউনিট লেস জিনিস। আবার এইদিকে যদি চিন্তা করি, এম ইউ ডিভাইডেড হচ্ছিল কি এফ সি এজি ইন্টু এইচ, এটা একটা মোমেন্টের ইউনিট আসবে, এটাও একটা ইউনিট লেস প্যারামিটার হয়ে যাচ্ছে। কিন্তু রিইনফোর্সমেন্টটাকে কিন্তু এখানে ইনকর্পোরেট করা যায়নি নর্মালাইজ করার পরে। তো এখন কোড যেটা বলে যে তোমরা যেটা করতে পারো, যে একই গ্রাফের ভেতরে বিভিন্ন রিইনফোর্সমেন্ট রেশিওর জন্য জিনিসটাকে করতে পারো। তো এখানে দেখো যে এখানে একটা ভ্যালু আছে 0.01 থেকে 0.08, যেটাকে বলা আছে রো। তাহলে এই গ্রাফটা হচ্ছিল রো ইকুয়াল টু কত, 1%-এর জন্য, যেটা আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। আর এটা এই দিকে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কি আমার রো হচ্ছে হলো
0.008, তার মানে 8%-এর জন্য। তাহলে আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট থেকে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট সবগুলাকে কভার করতেছে। তাহলে এই যে একটা গ্রাফ, এই একটা গ্রাফ তোমার আসলে কি জেনারেলাইজ জিনিস, ক্রস সেকশন যাই হোক, রিইনফোর্সমেন্ট যাই হোক, তুমি আসলে ব্যবহার করতে পারবা। শুধু রিইনফোর্সমেন্ট চেঞ্জ হইলে তোমার হচ্ছে গ্রাফ চেঞ্জ হবে, রিইনফোর্সমেন্টের রেশিও চেঞ্জ হলে গ্রাফ চেঞ্জ হয়ে যাবে। বাট একটা গ্রাফের মধ্যেই দেখো অনেকগুলা গ্রাফকে আসলে আনার চেষ্টা করা হয়েছে। তো এটা হচ্ছে আমরা এসিআই এর ডিজাইন চার্ট হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু স্টিল নাও কিছু লিমিটেশন থাকবে স্বাভাবিক। এই যে গ্রাফটা, এই গ্রাফটা জেনারেট করা হয়েছে এই প্রপার্টিজ এর জন্য। তার মানে কনক্রিট 4000 কেএসআই পিএসআই, এফওয়াই হচ্ছিল 60,000 পিএসআই, এই কম্বিনেশনের জন্য এই জিনিসটাকে বের করা হয়েছে। সো এই কম্বিনেশনের কনক্রিট এবং স্টিল যদি না হয় তাহলে তুমি আসলে এই গ্রাফটা ইউজ করতে পারবে না। তো মেইনলি হচ্ছিল এই গ্রাফ বিভিন্ন কি বলবো পেয়ারের জন্য আসলে তোমার রেডি করা আছে। তোমাদের নিলসনের যে বই আছে, বইয়ের পিছনে দেখবা যে এরকম বেশ কিছু গ্রাফ দেওয়া আছে। তো সেই গ্রাফগুলো আমরা আসলে ডিজাইনে ব্যবহার করতে পারবো। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? তো এটার হচ্ছে ব্যবহার আমরা আজকে দেখবো। এই ব্যবহারটা দেখলে আশা করি আরেকটু ক্লিয়ার হবে তো এই জিনিসটা কিভাবে করে। তো আজকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লাস্ট ডেতে আমরা যেটা করছিলাম যে এক্সিয়াল ফোর্সের জন্য ডিজাইন করছি যে একটা কলাম যদি আমার থাকে, সেই কলামটা কিভাবে আসলে আমি ডিজাইন করবো শুধু এক্সিয়াল লোড চিন্তা করে। আজকে যে জিনিসটা করতেছি এটা বোঝার জিনিস, এটা খুব একটা হাতে করে করতে হবে এরকম না, বাট এটা বোঝার জিনিস। তো আমরা আজকে দেখবো যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম দেখে কিভাবে আসলে আমরা ডিজাইন করতে পারি কলামটাকে। তো এখানে দেখো কি বলতেছে যে ইন এ টু স্টোরি স্ট্রাকচার, একটা দোতলা বিল্ডিং, অ্যান্ড এক্সটেরিয়র কলাম ইজ টু বি ডিজাইনড ফর এ সার্ভিস। ডেড লোড হচ্ছে 222 কি, ম্যাক্সিমাম লাইভ লোড হচ্ছে 257 কি। এটা আমাদের পরিচিত কথা যে একটা ডেড লোড থাকবে, একটা লাইভ লোড থাকবে। ইন এডিশন টু দ্যাট, এখানে যেটা আসতেছে যে ডেড লোডের মোমেন্ট হচ্ছে 136 কিউব ফিট আসতেছে, এবং লাইভ লোড আসতেছে কত, 194 কিউব ফিট। মানে এই চারটা কম্বিনেশন আমাদেরকে বুঝতে হবে যে আগে আমাদের শুধু আসতো কি ডেড লোড আর লাইভ লোডের জন্য এক্সিয়াল লোড, এখন মোমেন্টও আসতেছে। আর আচ্ছা, যেটা বলতেছে দ্য মিনিমাম লাইভ লোড কম্পিটেবল উইথ ফুল লাইভ লোড মোমেন্ট 166 কিউব, ঠিক আছে, obtained when no live load is placed on the roof but a full live load is placed on the second floor. Architectural consideration requires that a rectangular column be used with a dimension of 20/25। তাহলে এখন কি বলতেছে ভালো করে দেখো। Find the required column reinforcement for the condition that full live load acts। আর বলতেছে চেক টু এনশিওর দ্যাট দ্য কলাম ইজ এডিকুয়েট ফর দ্য কন্ডিশন অফ নো লাইভ লোড অন দ্য রুফ। তো জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হয়তো লাগতে পারে, একটু আমরা বুঝি কি বলতে চাচ্ছে। জিনিসটা হচ্ছে যে আমার একটা টু স্টোরি একটা বিল্ডিং যেটা বলা আছে। সো আমার লাইভ লোড যেটা স্বাভাবিকভাবে এটা মাটির উপরে থাকবে, এটা যদি আমি তার হচ্ছে সাপোর্ট চিন্তা করি, এখানে মাটি থাকবে। সো এইখানে যে ফ্লোরটা থাকবে, এই ফ্লোরের লোড গুলো আসলে মাটিতে চলে যাবে। সো এটা আমার আসলে পয়েন্ট অফ ইন্টারেস্টটা। সেকেন্ড ফ্লোর এবং হচ্ছে রুফে স্বাভাবিকভাবে লাইভ লোড থাকবে। যখন ফুল লাইভ লোড থাকবে, সেকেন্ড ফ্লোর এবং রুফ দুই জায়গাতেই ফুল লাইভ লোড থাকবে, তখন আমাকে বলতেছে কলামটাকে ডিজাইন করতে। আচ্ছা, এবং পরবর্তীতে বলতেছে যে চেক টু এনশিওর দ্যাট দ্য কলাম ইজ এডিকুয়েট ফর দ্য কন্ডিশন অফ নো লাইভ লোড এট দ্য রুফ। তার মানে একটা কন্ডিশন বলছে যে যদি কখনো লাইভ লোড না থাকে রুফে, তখন এই কলামটা এডিকুয়েট কিনা। তাহলে প্রথমে ডিজাইন করব আমরা দুই ফ্লোরেই হচ্ছিল কি
লাইভ লোড আছে, কিন্তু পরবর্তীতে চেক করব যে এখানে লাইভ লোড না থাকলে এটাতে আসলে কোনো ইম্প্যাক্ট আসে কিনা এডিট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই বলা আছে এখানে, column will be designed initially for full load, then checked for adequacy when live load is partially removed. তাহলে আমরা একটু দেখি কিভাবে জিনিসটা আনা যায়। তো আমরা প্রথমে যেটা করব যে আমরা টোটাল ডেড লোড এবং লাইভ লোডের জন্য টোটাল এক্সিয়াল লোড আর মোমেন্টটা বের করি। তো এই যে কলামটা আছে, যেহেতু বটম স্টোরি এইটাই, আমাকে এটাই ডিজাইন করতে হবে। তাহলে এই কলামটাকে যদি আমি আলাদাভাবে ড্র করি, তাহলে সহজভাবে বলতে গেলে এখানে একটা মোমেন্ট কাজ করতেছে এমইউ, আর এখানে একটা লোড কাজ করতেছে পি। এইটার জন্য তাকে ডিজাইন করতে হবে। তাহলে আমার পি ইকুয়াল টু আমি জানি কি করতে পারি, 1.2 ডেড লোড, 1.6 এর জন্য লাইভ লোড। সিমিলার ওয়েতে মোমেন্টের ক্ষেত্রে কি হবে, 1.2 মোমেন্ট ডেড লোড মোমেন্ট, 1.6 এর জন্য লাইভ লোড মোমেন্ট। আমার এই প্রত্যেকটা ভ্যালুই দেওয়া ছিল যে আমার ওই কলামটায় কতটুকু ডেড লোড আসবে, কতটুকু লাইভ লোড আসবে। আমরা যদি ক্যালকুলেট করি এই জিনিসগুলো, মোটামুটি দেখা যাচ্ছে যে আমার 742 কি লোড আসতেছে, আর 400 কত 74 কি হচ্ছে মোমেন্ট আসতেছে। এখন এইটার জন্য আমাকে ডিজাইন করতে হবে। এখন ডিজাইন করতে গেলে আমার প্রথম কাজ যেটা হবে, এটাকে নর্মালাইজ করা। আমাদের যে এই যে কি বলে গ্রাফ যেরকম আছে এরকম নর্মালাইজ করতে হবে। তার মানে ফাই এফসি এজি, ফাই এফসি এজি এইচ, এই জিনিসগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে এই কাজটা আগে করে ফেলি, যে আমরা কে এন বের করবো এবং হচ্ছে আর এন বের করবো। সো কে এন ইকুয়াল টু কি, পি ইউ ডিভাইডেড হচ্ছিল ফাই এফসি এজি। তাহলে এটাকে আমরা কিপে রাখলাম, যেটা কিপে বের করছি আমরা। আচ্ছা, ফাই এর ভ্যালু হচ্ছিল কলামের জন্য 0.65, এফসি এটা এফসি প্রাইম অ্যাকচুয়ালি, তাহলে 4 KSI, আর এজি হচ্ছিল কি গ্রস এরিয়া, তার মানে 20/25 সাইজের আমার কলামটা। তাহলে আমি 20/25, সো আমি আলটিমেটলি এটা যদি ক্যালকুলেট করি দেখা যাবে যে আমার 0.570 আসছে। আর আর এন এর ভ্যালুটা যদি বের করি, এটা কি ফিটে রাখলাম, এটা হচ্ছিল কি ফিটে আছে। সো আমি এখানে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে কি ইঞ্চিতে নেওয়ার জন্য, কি ইঞ্চিতে নিলাম, যেহেতু আমার স্ট্রেসের ভ্যালুগুলো KSI তে আছে। তাহলে 0.65, এফসি প্রাইম হচ্ছিল 4, এজি হচ্ছিল আগের মতো 20/25, আর এইচ হচ্ছিল টোটাল কলামের ডেপথ, সেটা হলো 25। এগুলো যেহেতু কিপ এবং ইঞ্চিতে আছে, এখানে কিন্তু 12 দিয়ে ভাগ দিতে হবে। তোমরা ম্যাক্সিমাম সময় 12 দিয়ে ভাগ দিতে ভুলে যাও, এটা আবার কি ফিটে আছে। এটা আসতেছে হচ্ছিল 0.175। তাহলে এটা কে এন এর ভ্যালু এবং এটা হচ্ছে আর এন এর ভ্যালু। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, কে এন কত লাগবে, আর এন কত লাগবে। এখন নেক্সট একটা প্যারামিটার আমার বের করতে হচ্ছিল কি গামা এন। এটা আমরা একটু স্কিপ করে আসছিলাম, এখন যেহেতু আসছে আমরা একটু আসি। এখানে আমি যখন গ্রাফটাকে ডিসকাস করতেছিলাম, আমি একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে একটা গামা ভ্যালু আছে। গামাটা আসলে কি মিন করতেছে দেখো, এই জিনিসটাকে ভালো করে দেখো, এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ধরো এটা আমার একটা রিইনফোর্সমেন্টের কলাম, এই হচ্ছে আমার কলাম। কলামের টোটাল কি বলবো ডেপথ হচ্ছিল এইচ। তাহলে এইখানে আমরা একটা ভ্যালু ধরি না, এখানে 2.5 ইঞ্চি করে কভার হবে সামথিং, এখানে 2.5 ইঞ্চি করে কভার হবে। আমি এইখানকার যে ডিস্টেন্সটা আছে এটাকে ধরো বললাম হচ্ছিল কি বলবো এ বললাম। তাহলে আমি এ ইকুয়াল টু তো বের করতে পারি না, এইচ মাইনাস হচ্ছিল দুই সাইডের কভার। তাহলে এ ডিভাইডেড এইচ, এটাই হচ্ছে আসলে এখানে গামা, যে সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স কত আর টোটাল হাইট কত, এটাকে আমি বলতেছি হচ্ছিল কি গামা।
তো এই জিনিসটাকে বোঝা গেছে কি বলতে চাচ্ছে? তোমাদের একটু কথাবার্তা বলতে হবে। অনলাইন ক্লাস, আমি জানি না যে আসলে ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক জি স্যার। থাকতেছে কিনা। আমি গামাটা আসলে জাস্ট কিছুই না, আমার টোটাল হাইট থেকে বা টোটাল ডেপথ থেকে আমি আসলে কভার বাদ দিব দুইটা, এ পাবো, তাহলে এ বাই এইচ হচ্ছিল আমার জন্য গামা। এবং এইটার ভ্যালু আমার এখানে যেমন বলা আছে কত, 0.6। ওকে, তাহলে গামার এই ভ্যালুটা আমি এখানে ইজিলি বের করতে পারবো যে আমার 25 হচ্ছে হলো ইফেক্টিভ, কি বলে এটা, টোটাল ডেপথ। আর কভার আমি 2.5 ইঞ্চি করে ধরতেছি। সো 25 দিয়ে ভাগ দিয়ে দিলে তো এটা আসছে 0.8। তার মানে বুঝতে পারতেছো যে আমি যে গ্রাফটা তোমাদেরকে দেখে আসছি, ওই গ্রাফটাকে এখানে ব্যবহার করা যাবে। যে গ্রাফটা দেখে আসছে গামা কত হয়, 0.6 হয়। তো এই গ্রাফটা কিন্তু তখন ব্যবহার করা যাবে না, তোমাকে এক্সাক্ট গ্রাফ লাগবে। তো যাই হোক, আমাদের এই গ্রাফটা হচ্ছিল এইটা। তাহলে এখানে দেখো তো কত আছে, এফ এফ সি হচ্ছে হলো কত, প্রাইম 4 KSI। এফ ওয়াই হচ্ছিল 60 KSI, যেটা আমাদের সাথে ম্যাচ করে। ইভেনচুয়ালি গামার ভ্যালু হচ্ছে হলো কত, 0.8। আমি এই গ্রাফটা আসলে ব্যবহার করতে পারবো, যে তোমাদের নিলসনের বইয়ে দেখবা যে অ্যাপেন্ডিক্স এতে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি এটাকে ব্যবহার কিভাবে করব সেই জিনিসটা বুঝতে হবে খুব ভালো করে। আচ্ছা, আমাদের আহ দেখো এই ভ্যালু দুটো একটু মাথায় রাখো। কে এর ভ্যালু আসছে 0.57, তাহলে কে ইকুয়াল টু আসছে হলো 0.57, আর ইকুয়াল টু আসছে হলো 0.175। আচ্ছা, তো তোমার এখন কাজ কি হবে? তোমার কাজ হবে প্রথমে হচ্ছে হলো তুমি এই গ্রাফটা যখন পাবা, গ্রাফটাতে কে এর ভ্যালু আর আর এর ভ্যালুটা বসানোর চেষ্টা করবে। কে এর ভ্যালু যেহেতু 0.57, আমি চেষ্টা করছি অ্যাপ্রক্সিমেটলি যে স্কেলটা আমার চোখে পড়ে বোঝার জন্য, আমি 0.6 চিন্তা করলাম, 0.6 অ্যাপ্রক্সিমেটলি। আর এটা অনেক বড় একটা গ্রাফ, যেটার ভ্যালু বের করা 0.57 থেকে খুঁজে পাওয়া সমস্যা। তাহলে 0.6 আমি ধরলাম, আর এখানে হচ্ছে কত, 0.175। আমার কাছে এখানে অ্যাভেলেবেল আছে হচ্ছে 0.18, সেটাকে ধরলাম। প্রথম কাজ যেটা হবে, তারা দিলে বুঝে যাবে সেটা। আচ্ছা, তাহলে আমি প্রথমে হচ্ছে হলো এই লাইনটাকে টানবো, হরাইজন্টাল লাইন টানবো, এবং এখানে একটা ভার্টিক্যাল লাইন টানবো। সেই ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইনটা আসলে কোন পয়েন্টে ছেদ করতেছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন তোমার আসলে ডিজাইন বলতে আমরা যেটা বুঝি, ক্রস সেকশন আমার হচ্ছে হলো জানা আছে অলরেডি 20/25, শুধু রিইনফোর্সমেন্ট বের করতে হবে। তাহলে এখন যেটা করব, আমার এখানে প্রতিটা এই গ্রাফের ভিতরে অনেক আগে ডিসকাস করছি যে আমার এখানে কত, রো ইকুয়াল টু হচ্ছিল 8%, আর একদম বটমে থাকে হচ্ছিল কত, রো ইকুয়াল টু 1%। সো এখানে একটা ভ্যালু দেওয়া থাকে 0.01, 0.02, 0.03, এভাবে করে 8 পর্যন্ত আছে। এখন তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে হলো যে আমি যেই পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটা কোন রেঞ্জের মধ্যে আছে। সো তুমি যদি ভালো করে দেখো, আমার এই গ্রাফটা আর এই গ্রাফটার মাঝামাঝি আছে। দ্যাটস মিন 0.002, সরি 0.2 আর 0.03 মাঝামাঝি। সো তুমি এটাকে স্কেলিং নিজের মতো করবা, যে এটা কত, তাহলে 0.24 বা 0.25, যে কোনো কিছু ধরতে পারো। তো ধরো তুমি 0.24 ধরলাম, তার অর্থ কি 2.4% হবে, তাহলে এটা হচ্ছিল রো এর ভ্যালু। আর এটাকে যদি পার্সেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করো, তাহলে 2.4% হবে। তাহলে আমরা যদি একটু ব্যাকে যাই, তাহলে আমরা এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওই গ্রাফ থেকে রো এর ভ্যালু আসতেছে কত, 0.024। এক্স্যাক্টলি 0.024 তোমার আনতে হবে নেসেসারি না, তুমি 2.5 ধরতে পারো, ইন বিটুইন, স্কেলিংটা তোমার চোখের উপরে আসলে। তাহলে আমি রোজিটা বের করতে পারবো। এই রোজি বের করলে আমি আসলে স্টিল বের করাটা ইজি, যে রো ইন্টু কি হবে, গ্রস এরিয়া।
তাহলে রো ইন্টু হচ্ছে গ্রস এরিয়া, তাহলে আমার 12 ইঞ্চি স্কোয়ারের মতো স্টিল লাগবে। তো আমি 12টা 9 নাম্বার বার দিতেই পারি। আচ্ছা, এখানে আমি একটু পজ দিলাম, কারণ যদি বুঝতে সমস্যা হয় বলো। সবাই কি বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমার ফার্স্ট কাজটা হয়ে গেছে, যে রিকোয়ার্ড কলাম রিইনফোর্সমেন্ট আমি ফুল লাইভ লোডের জন্য ডিজাইন করলাম। নেক্সট আমার কাজ হচ্ছিল যে যদি এখানে লাইভ লোডটা না থাকে, সেই ক্ষেত্রে আসলে এখানে কি হবে। একটু ভালো করে দেখো কি বলছে এখানে। দ্য মিনিমাম লাইভ লোড compatible with full live load moment is এত কি, ঠিক আছে? obtained when no live load is placed on roof but full live load is placed on second floor। এই জিনিসটার অর্থ কি বোঝায়? আচ্ছা, বলা হচ্ছে যে তুমি যখন এই জায়গাটাতে কি করবা, লাইভ লোড দিবা না, তাই না? এখানে যদি নো লাইভ লোড থাকে তাহলে এটা এক্সিয়াল লোড কি কিছুটা কমবে না? লাইভ লোডের যে পরিমাণ এটা কমবে না কিছুটা? জি মানে বলা হচ্ছে যে ফুল যে লাইভ লোডটা আসবে সেটার সাথে কম্পিটিবল লোড হচ্ছিল 166। তার মানে কিছুটা এক্সিয়াল লোড কম হবে। তাহলে আমরা যদি চেকটা করতে যাই, তাহলে চেক করতে গেলে দেখো আমার চেঞ্জটা কোথায় আসতেছে। যেহেতু আমি এক্সিয়াল লোড এবং মোমেন্ট দুইটাই কম, মানে কি বলবো যে আহ, আবার নতুন ভাবে কম্পিউট করতে হবে, যেহেতু লাইভ লোড এখানে নাই, তার এক্সিয়াল লোড কিছুটা কমে গেছে। এক্সিয়াল লোড কত, আগে 222-এর সাথে 191-92 ছিল, এখন হচ্ছে 166 চলে এসছে। কিন্তু এখানের মোমেন্ট কি কমবে? স্যার। মোমেন্ট কমবে? না। মোমেন্ট কমবে না, কারণ মোমেন্ট আসে এটার জন্য। তো মোমেন্ট আগেরটাই থাকতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে 474। তো এখন আসলে কাজটা তেমন কিছুই নেই, তুমি আগের মতোই তোমার লোড আছে, মোমেন্ট আছে, তুমি হচ্ছে কে এন বের করবে, আর এন বের করবে। শুধুমাত্র লোডের ভ্যালুটা কি বলবো চেঞ্জ হবে। সো এটার ভ্যালু হয়ে গেছে 0.409, এটা আগেরটাই আছে 0.175 যেটা। এটা আসলে বের না করলেও হয়, বাট বের করে রাখা আছে। আচ্ছা, এখন তোমাকে দেখতে হবে এডিকুয়েসি চেক। এখন তোমাকে বলছে এটা এডিকুয়েট কিনা। এখন আমরা দেখি, আমরা যদি 0.40 আর 175 মাথায় রাখি, তাহলে আমাদের গ্রাফে যখন আমরা যাব, তাহলে 0.4 হচ্ছিল এইটা, আর 0.18 হচ্ছিল এইটা, তাহলে এটাকে ছেদ করলাম, এই পয়েন্টে যাচ্ছে। তাহলে এই পরিমাণ লোড এবং মোমেন্টের জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে? 2% রিইনফোর্সমেন্ট লাগবে না? আমরা অ্যাকচুয়ালি প্রোভাইড করছিলাম কত পার্সেন্ট? আমরা প্রোভাইড করছিলাম হচ্ছে 2.4%। তাহলে এটা ছিল 2.4% রিইনফোর্সমেন্ট, আর আমার রিকোয়ারমেন্ট আসতেছে হচ্ছিল 2%। যেহেতু আমরা 12টা 9 নাম্বার বার দিচ্ছি 2.4%, সো এটা অবশ্যই এডিকুয়েট হবে, যেটা আমার রিকোয়ারমেন্ট কি আমার প্রোভাইডেড থেকে কম আছে। হ্যাঁ, যদি কোনো কারণে এটা বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা ইনএডিকুয়েট হবে। বুঝতে পারছি সমস্যা? 2% ওটা বেশি হয়ে গেলে তখন ইনএডিকুয়েট হয়ে যাবে না? ইনএডিকুয়েট হবে, এবং তোমাকে ওইটার জন্য আসলে ডিজাইন করতে হবে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি এই পর্যন্ত হচ্ছিল তোমার রিইনফোর্সমেন্ট ডিজাইন। এরপরে আসবে এটা টাই রিইনফোর্সমেন্ট ডিজাইন। টাই রিইনফোর্সমেন্ট ডিজাইন আমরা আগে যেভাবে করছি সেম জিনিস। তো কিভাবে আমরা কনসিডার করতেছি হচ্ছিল নাম্বার 3 রিইনফোর্সমেন্ট। তো নাম্বার 3 হইলে আমাদের স্পেসিং যেটা বের করতে হয় 16 বার ডায়া, 48 হচ্ছিল টাই ডায়া, আর হচ্ছিল স্মলার ডাইমেনশন অফ কলাম। তো লং ডায়ামিটার আমরা হচ্ছিল কত 9 নাম্বার বার ধরতেছি, নাম্বার 9 বার। সো 16 টাইমস হচ্ছিল 9/8, 48 হচ্ছিল টাই ডায়া, সো 3 নাম্বার বার ধরতেছি।
48 টাই ডায়া, আর এটা হচ্ছে লিস্ট ডাইমেনশন 20 ইঞ্চিটা, সো 20 ইঞ্চি। তো এখানে ক্যালকুলেট করলে তোমার 18 ইঞ্চি আসতেছে। তাহলে আমি এই যে রিইনফোর্সমেন্টটা দিব, এই রিইনফোর্সমেন্টটা হচ্ছে কত, নাম্বার 3 এট দ্য রেট অফ হচ্ছে 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভেতরের গুলো আমি টাই করবো কিনা। একইভাবে আমি 12টা যেহেতু রিইনফোর্সমেন্ট দিচ্ছি, শুরুতেই আমাকে যেটা করতে হবে, এটাকে সাজাইতে হবে। তো 12টা রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে 4টা কর্নারে যাবে স্বাভাবিকভাবেই, আর যতটুকু সম্ভব আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি 20/25। এখন আমি আসি যে এটাকে কিভাবে আসলে সলভ করব। আমার দরকার কি আসলে, এই জায়গাটার মতো ডিস্টেন্স প্যাটার্ন, এই জায়গার মতো ডিস্টেন্স প্যাটার্ন আমরা এই জিনিস আগে করে আসছি। আমরা এই জায়গাটা আগে বের করি। আচ্ছা, তাহলে কত হবে, 25 মাইনাস দুই সাইডের কভার, এবং দুইটা কি 3 নাম্বার বার, দুইটা 3 নাম্বার বার, আর এখানে 9 নাম্বার বার 4টা আছে, এই 4টা 9 নাম্বার বার। এগুলো মাইনাস করে আমার এরকম স্পেস আছে কয়টা, 1টা 2টা 3টা, 3 দিয়ে ভাগ দেবে। তো দেখা যাচ্ছে যে এটা 5.6 ইঞ্চি আসছে ইন্টার স্পেসিং গুলো, মানে এই স্পেসিং গুলো 5.6 ইঞ্চি, যেটা 6 ইঞ্চি থেকে কম। 6 ইঞ্চি থেকে কম যদি হয়, তাহলে অল্টারনেটিভলি আমাকে টাই করতে হবে লং রিইনফোর্সমেন্ট গুলো, যেটা আমরা আগের দিনে ডিসকাস করছিলাম কয়েকটা, একটা করে দুইটা হবে। এখন এই যে অল্টারনেটলি টাই, এই কথাটা ভালো করে বুঝতে হবে। অল্টারনেটলি টাই বলতে আসলে কি বোঝাচ্ছেন। সো এইটা একটা কর্নার বার, সো এটাকে টাই করতে হবে। এর পরেরটা ইচ্ছা করলে আমি নাও করতে পারি, পরেরটা আবার করতে হবে। So, পরেরটা টাই বার, এটাও করতে হবে স্বাভাবিক। আবার এটা এই দিক থেকে যদি চিন্তা করি, আর এই দিক থেকে যখন চিন্তা করবো, টাই বার সরি কর্নার বার করতেই হবে। এটাকে ক্যান্সেল করা যায়, এটাকে আবার করতে হবে, এটাকেও করতে হবে। সো আলটিমেটলি আমি যদি এই জায়গাটাকে দেখি, পুরোটাকে আমি আসলে বাদ দিতে পারতেছি না। এই দিক থেকে চিন্তা করলে একটা লাগে, এদিক থেকে। সো আলটিমেটলি আমি এইভাবে ক্রস বার গুলো দিতে পারি, ক্রস ডাইমেনশন গুলো। সো এগুলো আবার 18 ইঞ্চি পর পরে যাবে। সো এটা নাম্বার 3, 18 ইঞ্চি পর পর রিইনফোর্সমেন্ট। দেখো বুঝা যায়। জি স্যার। আমরা যে কর্নার গুলো যে বাদ দিচ্ছি ওটার জন্য কি কোনো প্রবলেম হবে না? কর্নার তো বাদ দিই নেই আমরা, না, ওই যে টাই এর মধ্যে তো নেই নাই। টাই আছে তো। আচ্ছা। এটা অ্যাকচুয়াল টাই তো আমরা দিছি কর্নার কি, আমরা দেখতে চাচ্ছি বাকিগুলাতে আর টাই দিতে হবে তো। ঠিক আছে, সো কোনোটাই টাইয়ের বাইরে নেই। এটা ডাবল টাইতে আছে, এটা একটা টাই আছে, আবার পাশাপাশি এটা দিচ্ছি, যাতে এই দিক থেকে সে বের না হয়ে আসতে পারে। এটার জন্য ডাবল টাই দেওয়া। এন্ড বোঝা গেছে। জি স্যার। তো তাহলে আমাদের কলামের ক্ষেত্রে এখন যেটা আমরা স্টাডি করব, সেটা যদি সার্কুলার কলাম হয়, সেই ক্ষেত্রে আসলে কি করা যায়। তো রেক্টেঙ্গুলার কলাম আমরা যেরকম পড়ছি, অনেকটা কাছাকাছি রকমই আমাদের স্পাইরাল কলাম গুলা। স্পাইরাল কলামের একটু ভ্যারিয়েশন আছে। সেটা যে একটা টাই কলাম যদি আমি চিন্তা করি, তো এইটাকে যখন আমি লোড অ্যাপ্লাই করি, দেখা যায় মোরলেস অনেক সময় কলামের বাকলিং দিয়ে আসলে এটার ফেইলিওরটা হয়। ফার্স্টে কংক্রিট স্টল করে পড়ে যায়, তারপরে বাকলিং দিয়ে ফেইলিওর হয়। সো এটা খুব কমন। তো এই জায়গাটাতে একটা ডাক্টিলিটির ইস্যু আসে, এটা খুব ব্রিটেল টাইপের ফেইলিওর হয়, যেহেতু সাডেনলি বাকেল করে যায়। কিন্তু যখন আমি টাইট কলামের থেকে মোটামুটি স্পাইরাল কলামে যাচ্ছি, দেখা যাবে যে আমার কমপ্লিট স্পল আউট হয়ে গেছে, কিন্তু খুব ঘন ঘন যেহেতু আমার এখানে স্পাইরাল করা আছে, ভিতরে রিইনফোর্সমেন্টটা জেনারেলি আর করতে পারে না, বাকেল করে না। তো সেই কারণে দেখা যায় যে এইটার যে ফেইলিওরটা আছে, এটা রিলেটিভলি কি ডাকটাইল টাইপের। এই যে ব্রিটেল এবং ডাকটাইল, এইটার উপরে আসলে আমাদের কেন ইম্পর্টেন্স দিতে হয়, কারণ
তোমরা এসিআই কোডের যেটা এক্সিয়াল ক্যাপাসিটি পড়ে আসছো, এইটা আসলে 5 ফ্যাক্টরটা এটার উপর ডিপেন্ড করে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, যে এক জায়গায় 0.67 আর এটার ক্ষেত্রে হচ্ছিল 0.75 পয়েন্ট ভ্যালু। তার মানে এইটাতে রিডাকশন অনেক বেশি, রিডাকশন তুলনামূলকভাবে কম। এটা আসলে এই ফেলিওরটাকে ক্যাচ করার জন্য, যে ফেলিওর আসলে এটা একটু পানিশমেন্ট ফ্যাক্টর পায়, যে ট্রাই কলম তুমি ডিসাইড করতেছে না। আচ্ছা, তো এইটার হচ্ছিল ওই যে স্পেসিংটাকে আমরা যেহেতু পিস বলি এস হিসাবে, আর ভেতরের যে কনক্রিটটা আছে এটাকে জেনারেলি আমরা বলি হচ্ছিল কোর কনক্রিট, এটাকে তো স্পাইরাল বলি। আর বাইরের যে অংশটা আছে আনকনফাইন্ড রিইনফোর্স কি বলে কনক্রিট, এটাকে শেল বলি ইন জেনারেল। এখন এইটার ওভারঅল বিহেভিয়ার যদি তুমি চিন্তা করো, এখানে বিহেভিয়ারটা আমি অলরেডি ডিসকাস করলাম, যে কিভাবে ফেল করে না করে। এখন প্রশ্ন হচ্ছে হলো যে স্পাইরাল কতটুকু দিব। আমি তো এখানে বলে আসতেছি যে একটা পিচ দিব, মানে একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে দিতে হবে, তাহলে গ্যাপটা আমি কিরকম দিব। তো এখন ভালো করে যদি একটু দেখো, এখানে যে গ্রাফিক্যালি ব্যাখ্যা করা আছে, 3টা কেস বলা আছে। ফার্স্টে হচ্ছে যদি একটা টাইট কলাম না, একটা কলাম টাই করা শুরু, তো দেখা যাবে যে সে পিক লোডে যে সাডেনলি ড্রপ করে যাবে তার ক্যাপাসিটি। আমি যদি বি অবস্থায় যাই, যেটার মধ্যে আমি কিছুটা স্পাইরাল রিইনফোর্সমেন্ট দিচ্ছি, তখন দেখা যায় 3টা কেস হতে পারে। কিভাবে? যদি আমি আমাদের এসিআই কোড অনুযায়ী দিই এসিআই স্পাইরাল, তাহলে গ্রাফটা এদিক দিয়ে যায়। তার থেকে যদি কম দেই এদিক দিয়ে যায়, তার চেয়ে যদি বেশি দেই হেভি স্পাইরাল দেই তাহলে এদিক দিয়ে যায়। এখন তোমার মতামত বা তোমার আইডিয়া কোনটা আসলে দেওয়া উচিত, এসিআই স্পাইরাল না তার চেয়ে কম না তার চেয়ে বেশি? স্যার এসিআই। কেন? সো এটা স্যার ব্যালেন্স পর্যায়ে আছে, বেশি হেভিও না লাইটও না, সেজন্য। আচ্ছা, এখন ব্যালেন্সটা আসলে কি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতেছে? ব্যালেন্সটা স্যার মানে স্যার বেশি ক্র্যাক করে ভেঙে যাচ্ছে না, আচ্ছা, মানে এখানে কিছু জিনিসটা লোড আসলে নিতে ভেঙে পারবে। যাওয়ার থেকে বড় কথা হচ্ছে কেউই আসলে ভাঙতেছে না, সবাই অনেক বড় ডিফরমেশন দিয়ে তারপরে ফেল করতেছে। তো ইস্যুটা ভাঙার না, ইস্যুটা হচ্ছিল দেখো, যদি আমি এসিআই কোড থেকে কম দেই ক্যাপাসিটি ড্রপ হচ্ছে, তাই না? ক্যাপাসিটি একটা ড্রপ করতেছে, একটা কলামের ক্যাপাসিটি ড্রপ করলে বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সো এসিআই আসলে ঠিক ওইভাবেই দিছে যাতে ক্যাপাসিটি হোল্ড করতে পারে স্ট্রেট লাইনের মধ্যে। আচ্ছা, এর চেয়ে যদি বেশি দেই দেখা যাচ্ছে আমার ক্যাপাসিটি আরো হাই হবে, কিন্তু এত লং ডিফরমেশনে যে এই ক্যাপাসিটিটাকে তুমি আসলে ক্যাপাসিটি বলতে পারবে না। এত লং ডিফরমেশন পর্যন্ত টোটাল বিল্ডিং টিকে থাকবে না। So এটা আসলে ইউজলেস, এটা তুমি ইউজ করতে পারবে না। তুমি স্পাইরাল দিচ্ছ কিন্তু এটার আসলে তোমার বাস্তব অ্যাপ্লিকেশনও করতে পারবা, কিন্তু ইউটিলাইজেশন নাই। মানে তুমি ক্যাপাসিটি অনেক ধরে ডিজাইন করতে পারবা, কিন্তু অত ডিফরমেশন কখনো তোমার কলামে আসতে পারবে না। তো সেই দিক থেকে এসিআই স্পাইরাল যেটা তারা যেটা বলে দিচ্ছে, মোটামুটি তার ক্যাপাসিটিটা দেখো মোটামুটি একটু হালকা বাড়ে কিন্তু মোটামুটি সমান রাখে, ফল করে না। এটা আমাদের হচ্ছিল মোটামুটি মাথায় রাখতে হবে, যদি ডাকটাইল বিহেভিয়ার পাইতে চাই তাহলে আমার কলামে হচ্ছিল স্পাইরাল কলাম ডিজাইন করাটা বেটার। কিন্তু এটা আসলে যত কিছু আমরা বলি না কেন, স্পাইরাল কলাম বা এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। তুমি যে কোনো কলাম ইচ্ছা করলেই সার্কুলার করতে পারবে, ঠিক আছে? তোমাকে আর্কিটেক্ট যে আছে তার চাহিদা, তারপরে হচ্ছিল তোমার ক্লায়েন্ট যে আছে তার কথা, সবকিছু চিন্তা করে তারপরে আসলে ডিজাইন করতে হবে। আমি যে কথাগুলো বললাম এগুলো মোটামুটি ভেতরে আছে, এগুলো তোমরা নিজেরা রিড আউট করলেই পারবা, বুঝতে পারবা। আচ্ছা, এখন এই যে স্পাইরাল কলাম ডিজাইন করবো, ডিজাইনের ক্যাপাসিটি আমরা অলরেডি বের করে আসছি। তোমাদের যদি মনে থাকে আমরা একদম শুরুর দিকে যখন এক্সিয়াল ক্যাপাসিটি বের করছি তখনই বের করে আসছে।
তো এখানে আমরা ডিসকাস করে আসছিলাম যে স্পাইরাল কলামের জন্য কিভাবে আসলে ক্যাপাসিটি বের করতে হবে 0.855 ব্র্যাকেটের হচ্ছিল কি কনক্রিটের কন্ট্রিবিউশন প্লাস হচ্ছিল স্টিলের কন্ট্রিবিউশন, যেটা আমরা আগে টাইট কলামের জন্য ম্যাথ করে আসছি, স্পাইরাল কলামটা আমরা দেখে নিই। আচ্ছা, এখন আমার তাহলে এক্সিয়াল ক্যাপাসিটিতে আসলে কোনো একটা সমস্যা নেই, আমার হচ্ছে স্পাইরালটা কিভাবে দিবে স্পেসিংটা এইটা একটু বের করতে হবে। এক্ষেত্রে আসলে অনেকগুলো জিনিস বলা আছে যেগুলো তোমরা কিছু জানো, কিছু হয়তো বা নতুন আসবে আস্তে। যেমন লং রিইনফোর্সমেন্ট যেটা, লং রিইনফোর্সমেন্ট আগের মতোই 1 থেকে 8% এই রেঞ্জের মধ্যে দিতে হবে। স্বাভাবিক আমরা বলছিলাম যে এটা লেস দেন হচ্ছে 2.5% বেটার, এর চেয়ে বেশি আমরা দেই না। আচ্ছা, তারপরে যেটা বলতেছে যে ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন স্পাইরালস মাস্ট বি বিটুইন 1 থেকে 3 ইঞ্চি। স্পেসিং যে আমরা দিব 1 থেকে 3 ইঞ্চি স্পেসিং এর মধ্যে জেনারেলি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন রিইনফোর্সমেন্ট যখন দিবা স্বাভাবিকভাবে একটা সার্কুলার জায়গাতে মিনিমাম কয়টা দিবা? মিনিমাম বলা আছে যে 6টা লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট মিনিমাম। এখন 6টা তো দিলা, তুমি তো আরো বাড়াইতেই পারো, মিনিমাম বলছে 6টা, তাহলে কত ঘন ঘন দিবা? এইভাবে রিইনফোর্সমেন্ট দিতে পারবা? সেটা বলছে যে the longitudinal bar must have a space between the bar at least কি 1.5 গুণ হচ্ছে হলো বার ডায়ামিটার, বার মাস্ট গ্রেটার দ্যান কি at least 1.5 ইঞ্চি। মানে 1.5 ইঞ্চির গ্যাপ অ্যাটলিস্ট রাখতে হবে আমার এখানে। কেন? কারণ আমি যখন উপর থেকে কংক্রিট ঢালবো এই এগ্রিগেটটা আমার এইখানে কংক্রিট কাভারে যাইতে হবে। সো এখানে মোটামুটি 1.5 ইঞ্চি অ্যাটলিস্ট অথবা বার ডায়ামিটারের 1.5 গুণ এই জায়গাটুকু রাখতে হবে, খুব বেশি কনজাস্টেড করতে পারবো না। কংক্রিট কভারের যে ব্যাপারটা আগের মতো ক্লিয়ার কভার হচ্ছিল 1.5 ইঞ্চি থাকতে হবে। স্পাইরালের যখন প্রশ্ন আসে, স্পাইরালের ক্ষেত্রে বলা আছে মিনিমাম হচ্ছে হলো 3 নাম্বার বার ইউজ করতে হবে, ম্যাক্সিমাম কত 5 নাম্বার বার ইউজ করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যে দেখবা যে 5 নাম্বার বার যেটা আছে এইটাকে তুমি আসলে ঘুরানো খুব টাফ, এটা মেশিন ছাড়া তুমি পারবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে না যেটা ডাকটাইল ক্লাসের যদি না হয় এইভাবে বেন্ড করাটা কঠিন। সো 3 নাম্বার হচ্ছিল মিনিমাম, 5 নাম্বার হচ্ছিল ম্যাক্সিমাম, এই ডায়ামিটারের মধ্যে আমার হচ্ছে এটাই করতে হবে। আর মিনিমাম স্পাইরাল রিইনফোর্সমেন্ট কতটুকু দিবা এটার একটা ইম্পেরিক্যাল ফর্মুলা কোড বলে দেয় যে 0.45 AG ডিভাইডেড ACH মাইনাস 1 FC প্রাইম বাই F1। এটা তোমাদের জানা আছে। AG আর ACH, এজিটা হচ্ছে হলো আমার, এজিটা হচ্ছে হলো গ্রস এরিয়া, আর সিএইচ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে হলো পোর কংক্রিট, যেটা পোর ভেতরের স্পাইরালের ভেতরের যে অংশটুকু আছে এটাকে আমি পোর বলতেছি। তো এই রোয়েসটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি ইজিলি স্পেসিংটা বের করতে পারবে, যে 4 টাইমস হচ্ছিল এএসপি ডিভাইডেড হচ্ছিল রোএস ডিসি। এই ডিসিটা কি, ডিসিটা হচ্ছিল পোর কংক্রিটের ডায়ামিটার। ঠিক আছে, তাহলে এই স্পেসিংটা আমাকে বের করতে হবে যে কত স্পেসিং এ আমি স্পাইরালটা দিব। এই যে স্পাইরাল দিব এটা স্পেসিংটা কত হবে, এই ফর্মুলাটা আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলা, সেটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা স্পেসিংটা বের করতে পারবো। আলটিমেটলি আমাদের এটা থেকে যদি আমরা একটা অঙ্ক করি ছোট, খুব সিম্পল অঙ্ক, আমরা এই অঙ্কটা খুব সম্ভবত আগেও করছিলাম যে আমাদের একটা আরসি কলাম 900 আর 500 কি হচ্ছিল লোড নিতে হবে, সেটা ছিল টাইট কলামের। আর এখানে বলা হচ্ছিল যে একটা সার্কুলার আরসি কলাম এটাকে নিতে হবে। আর ডিজাইন এন্ড স্কেচ কলাম সাইজ লং স্পাইরাল রিইনফোর্সমেন্ট এফসি প্রাইম দেওয়া আছে, এফওয়াই দেওয়া আছে। তো এখানে আসলে সত্যি কথা বলতে তোমাদেরকে আগে যে ম্যাথটা আমি করাইছি সেম জিনিস, এটা জাস্ট হলো ইকুয়েশন গুলো চেঞ্জ হবে, নাথিং এলস। তো আগের বার আমরা কিভাবে করছিলাম মনে আছে? আমরা বোধহয় 2% বা 2.5% ধরে করছিলাম, তাই না? ফিজিক্যাল ক্লাসে যখন অঙ্ক করলাম। তোমরা কি জি আসো? স্যার। হুম। তো কথাবার্তা মাঝে মধ্যে সারা শব্দ দিয়ে বুঝছো, বুঝি না তো আসলে। আচ্ছা, তো এখানেও ওই আগের মতোই আমাদের ডেড লোড বলা আছে 900 কিপ
500 ফিট, মানে পি ইউ যেটা সেটা হচ্ছিল কি 1.2 আর 1.6 লাইভ লোড, ওইটা করে 1800 ফিট মতো লোড আসতেছে। তো এখন আমি জানি না আসলে এটার ক্রস সেকশন কতটুকু হবে, সেটা যেহেতু আমার নাই, কিছু কলাম সাইজও জানা নাই, লগ রিইনফোর্সমেন্টও জানা নাই। অ্যাসিউম করতে গেলে আমার যে কোনো একটা অ্যাসিউম করতে হবে, আইদার কলাম সাইজ অ্যাসিউম করতে হবে অথবা লগ রিইনফোর্সমেন্ট। সো ফিজিবল হচ্ছিল পার্সেন্টেজ অফ রিইনফোর্সমেন্টটাকে। তো আমি এখানে যেটা চিন্তা করছি 3% চিন্তা করছি, তোমরা হয়তো 2 বা 2.5% চিন্তা করতে পারো। তো 3% আমি চিন্তা করলাম। 3% করলে আমার আগের মতোই, যদি প্রবলেমটাকে সলভ করতে যাই, যে পি ইকুয়াল টু কি হবে 0.855, যেহেতু স্পাইরাল কলাম ফায়ার ভ্যালু হচ্ছিল 0.75, 0.85 এফসি প্রাইম কনক্রিট এরিয়া, যেটা হচ্ছিল গ্রস এরিয়া মাইনাস স্টিল এরিয়া, আর এফ ওয়াই ইন্টু এএস, তাহলে এএসটাকে আমরা লিখতে পারি 0.03 ইন্টু হচ্ছে হলো এজি, 3% অফ গ্রস এরিয়া। আমরা যদি ভ্যালুগুলো বসাই, যে 5pn এর ভ্যালু অ্যাকচুয়ালি কি পিইউ আলটিমেট যে লোড সেটা 0.8575 সবই ঠিক আছে, 0.85 এফসি প্রাইম 4 কেএসআই এজি মাইনাস এএস, তাহলে এএসটাকে আমরা ওই আগের মতো 0.03 এজি বসাচ্ছি, কারণ আমি 3% ধরে নিচ্ছিলাম আমার। তো আলটিমেটলি এখান থেকে যদি তুমি বের করো, এখান থেকে এজিটা বের হবে হচ্ছে হলো কত, প্রায় 578 ইঞ্চি স্কোয়ারের মতো। তো আমরা যদি সার্কুলার কলাম চিন্তা করতেছি, আমরা পাই আর স্কোয়ার যদি এজি চিন্তা করি তাহলে রেডিয়াস পাবো, আর পাই ডি স্কোয়ার বাই 4 যদি চিন্তা করি ডায়ামিটার পাবো। তো ডায়ামিটারটা আমরা মোটামুটি পাচ্ছি কত, 27 ইঞ্চির মতো, 27.1 ইঞ্চি। তো এই জায়গাতেও ওই একই কথা, যে 27 ইঞ্চির জায়গায় আমি হয়তো এটাকে 28 ইঞ্চি ধরতে পারি, কোনো সমস্যা নাই। প্র্যাকটিক্যালি আসলে ফর্ম ওয়ার্ক পাবো কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো তোমরা পরীক্ষার সময় করার সময় হয়তো বা 28 ধরে করলেও কোনো সমস্যা নেই, তো বাস্তবে যখন তুমি করবা তখন কিন্তু তোমার ফর্ম ওয়ার্কের সাইজ কত পাবা সেটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, আমি আপাতত 27 থেকে ধরলাম হচ্ছিল আমার 30 ইঞ্চির মতো একটা ক্রস সেকশন আমি দিব। তাহলে 30 ইঞ্চি ক্রস সেকশন যখন দিব, তাহলে আমি গ্রস এরিয়াটা এখন জানি, তাহলে আমি চেষ্টা করি স্টিল এরিয়া কত লাগে এই সেকশনের জন্য। তাহলে আমরা আগের ইকুয়েশনটাকে যদি সলভ করি, শুধু গ্রস এরিয়াটা আমার জন্য জানা আছে, স্টিল এরিয়াটাকে আননোন হিসাবে ধরে। তো স্টিল লাগতেছে কত, প্রায় 9.5 ইঞ্চির মতো। তো আমি যদি 8টা 10 নাম্বার বার দিই, সেক্ষেত্রে মোটামুটি আমার আসতেছে দেখো কত 1.5%। তার মানে দেখো, তুমি যেহেতু এখানে মোটামুটি ভালো একটা ডায়ামিটারের ইনক্রিজ করে দিচ্ছ, তোমার রিইনফোর্সমেন্ট যদি তুমি ধরছিলা কত 3%-এর মতো, আলটিমেটলি 1.5% আসছে, যেটা হচ্ছে লেস দ্যান 8 ইঞ্চ, বলে 8%, গ্রেটার দ্যান 1%। তো গতদিন আমরা একটা অঙ্ক করছিলাম, যদি কখনো এখানে 1% চলে আসে তাহলে কি করতে হবে, লেস দ্যান 1% চলে আসলে মিনিমাম 1% রড দিতে হবে, এবং রড দেওয়ার সময় আবার মাথায় রাখতে হবে যে আমি 6টা রিইনফোর্সমেন্টের বেশি দিতে হবে। মিনিমাম হচ্ছে না, আমার 6টা রিইনফোর্সমেন্ট দিতে হবে, যত কমই হোক না কেন। 1% যদি হয়েও যায় 4টায়, তারপরে ওটা দেওয়া যাবে না, 6টা দিতে হবে। কারণ সার্কেল গঠন করতে গেলে মিনিমাম 6টা না হলে তুমি স্পাইরাল গুলাকে বসাতে পারবে। এই হচ্ছিল আমাদের ওভারঅল ক্যালকুলেশন, যে আমরা কতটুকু রিইনফোর্সমেন্ট এখানে দিব। এরপর আমাদের যেটা নতুন আজকে ক্যালকুলেশন, সেটা হচ্ছে যে একটু 1% আর 8% একটু আরেক জেনারেলি আমরা কত পার্সেন্ট রড দিই রেশিওটা, 1%-এর থেকে 8%-এর ভেতরে। তো এখানে আমাদের আসছে কত 1.5%, 8% থেকে কম আছে এবং 1%-এর থেকে বেশি আছে। তো 8%-এর চেয়ে বেশি জেনারেলি যাবে না, সেটা নিয়ে উইক না, আমরা চেক করবো যে 1%-এর চেয়ে তাতে কমে আছে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এতটুকু আমরা আগে যা করছিলাম রিপিটেশন অফ স্টাডি হইলে, এখন আমরা দেখি যে আসলে কিভাবে আসলে স্পাইরাল রিইনফোর্সমেন্ট যেটা সেটা ডিজাইন করবে। তো স্পাইরাল রিইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য আমার খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছিল যে তার টোটাল হচ্ছিল আমি 3টা 3টা 6টা 2টা 8টা হচ্ছিল কি বার দিছি। তো এটা ক্লিয়ার কভার হচ্ছিল 1.5 ইঞ্চি করে যদি আমি চিন্তা করি,
30 ইঞ্চি যেহেতু আমার টোটাল ডায়ামিটার, কোর এরিয়াটা হবে হলো 27 ইঞ্চি। কোর এরিয়া বলতে স্পাইরালের ভেতরে যে অংশটুকু, এটাকে আমি কোর এরিয়া বলতেছি। তাহলে ডায়ামিটার অফ কোর কনক্রিট বের করলাম, এবং আমি রো এস এর ভ্যালুটা বের করতে পারবো, যে ক্রস এরিয়া আর হচ্ছিল আমার কোর এরিয়া যেটা। তাহলে এটা হচ্ছিল পাই ইন্টু 15 স্কোয়ার হচ্ছে, আর এটা যত 27, 13.5 হবে এখানে। এফসি প্রাইম জানি, এফ ওয়াই জানি, তো এটা মোটামুটি এরকম একটা ভ্যালু আসবে রোয়ে। তো স্পেসিং যদি বের করতে চাই, স্পেসিংটা হবে কি, ফর্মুলা যে একটা দেওয়া ছিল আমাদের এখানে, দেখো 4 ASP ডিভাইডেড রো এস ডিসি। তো এই ফর্মুলা দিয়ে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ইজিলি আমরা বের করতে পারবো। 4 নাম্বার 3 স্পাইরাল যদি চিন্তা করি, নাম্বার 3 স্পাইরাল, তাহলে 0.11 রো এস ইন্টু হচ্ছিল 27 হচ্ছিল কোরের যে ডায়াটা, সেটা মোটামুটি 2.3 ইঞ্চির মতো আমার আসতেছে। আমরা জানি যে স্পেসিং গুলোকে জেনারেলি আমরা লোয়ার রাউন্ড করতে হয়। সো লোয়ার রাউন্ড যদি করো, এটা মোটামুটি আমাদের ছোট 2 ইঞ্চির মধ্যে আসতে হবে। তো আমাদের স্পেসিং যেটা বলা ছিল যে কত হইতে হয়, 1 থেকে 3 ইঞ্চির মধ্যে হয় স্পেসিং গুলো, মোটামুটি 1 থেকে 3 ইঞ্চির ভেতরে আমাদের আছে। এই হচ্ছিল তোমার আলটিমেটলি স্পেসিংটা। দেখো এখানে বুঝতে পারি সমস্যা আছে। আচ্ছা, এরপরে হচ্ছিল আমি আগে যেটা পড়াইতাম, যে ডাব্লিউএসডি মেথড, এটা আপাতত আমি বাদ দিচ্ছি, কারণ তোমাদের সিলেবাস এমনি বাড়ছে। তো এটা আমি আর দেখাবো না। এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, নিজেরা বাসায় করবা, ঠিক আছে? নিজেরা বাসায় করবা। আর এই জিনিসটা আমার একটু কথা বলতে হবে। এখন এই যে আমরা যত ডিসকাশন গুলা করলাম, আহ মোটামুটি কয়েকদিনে, কলাম ডিজাইন হাবি যাবি, বিএনবিসি আসলে কি বলে এটা আমাদের জানতে হবে। প্রভিশন গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো আমাদের আমরা যে একটা স্পেসিং বের করলাম, বের করলাম যে 18 ইঞ্চি পর পর আসলে রিইনফোর্সমেন্ট দিব। এই 18 ইঞ্চিটা কিন্তু আসলে কোথায় দিতে হবে এটা বুঝতে হবে ভালো করে। দেখেন, একটা বিম থেকে বিম যদি আমি চিন্তা করি, এই বিমের এই পুরো অংশটা হচ্ছে কলাম মাঝখানে। এখানে দেখো, যেই জায়গাতে আমার বিম কলাম জয়েন, তার কাছাকাছি স্পেসিংটা আর মাঝখানের স্পেসিংটা ভিন্ন হয়। এই জায়গাটা হচ্ছে ভিন্ন হয়। তাহলে এখন কতটুকু বলা হচ্ছে, এটাকে এল নট। এল নটের ক্ষেত্রে আমার কিছু গাইডলাইন বলা আছে। এল নট হচ্ছে না, লার্জার অফ কি হবে, C1 C2, ক্লিয়ার স্প্যান ডিভাইডেড 6 এবং 450, এর চেয়ে বড় হচ্ছে না আমার কি হবে, এল নটের ভ্যালুটা। তো জেনারেলি তোমরা দেখবা যে যখন অ্যাকচুয়ালি কাজ করে, এখানে হয়তো বা L/4, এখানে হচ্ছিল L/4, মাঝখানে হচ্ছিল L/2 দেয়। প্র্যাকটিস এইভাবেই করে, কিন্তু এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোড L1টা আবার বের করে দিতে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে তুমি সেফ সাইডে থাকো কিনা সেটা দেখতে হবে, কারণ এখানে L/6 বলা আছে, ক্লিয়ার স্প্যান ডিভাইডেড হচ্ছে 6, তো তুমি L/4 দিলে তার চেয়ে বেশি দিচ্ছ। সো আলটিমেটলি সমস্যা নেই, বাট এটা আসলে চেক করা উচিত। আচ্ছা, এখন যেটা বুঝতেছি আমি, যে এল নট ডিস্টেন্স গুলোতে স্পেসিং যা দিব, এইখানে স্পেসিংটা ডাবল হবে। তো এইখানে একটা ভালো ধরনের ঝামেলা আছে আমাদের এসিআই কোড আর বিএনবিসি কোডের ভেতরে। এসিআই কোড থেকে আমরা যে স্পেসিংটা পাই, সেটা পাই হচ্ছে 16 বার ডায়া, 48 হচ্ছে হলো টাই ডায়া, আর হচ্ছে ধরো সি, এই তিনটা থেকে যেটা মিনিমাম। এখন এই জায়গাতে যখন তুমি চিন্তা করবা, আবার কোড চিন্তা করবা, কোড গুলা কিন্তু আবার হচ্ছিল উল্টা করা। দেখো এখানে 8 বলা আছে, এখানে 24 বলা আছে, এখানে হাফ অফ দ্য স্মলার বলা আছে, তারপরে এই জিনিসের হাফ করা আছে। আমি কথা বুঝাতে পারছি? এর সাথে কিন্তু আবার একটা 300 এর বার আছে। তো এইখানে বেসিক্যালি যে জিনিসটা হয়,
যে the first tie shall be located not more than s/2 from the joint face। আমি যদি এইখান থেকে শুরু করি, জয়েন্টের ফেস থেকে হচ্ছে হলো s/2 তে শুরু হবে। ফার্স্ট যে টাইটা দিবা এটা s/2 থেকে দিবা। এরপরে বলছে যে এস দিবা, এখানে হচ্ছে টুয়াইস এস দিবা। এই যে টুয়াইস এস যেটা আছে আমাদের বিএনবিসি কোডে, সেটা আসলে কিন্তু আমি কোডের হচ্ছে হলো এস, মানে এসিআই কোডের এস। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিন, ঠিক আছে? যে কোথায় হাফ দিবা কোথায় ডাবল দিবা এটা বুঝলাম, যে এখানে হচ্ছে হলো যতটুকু দিবা তার দ্বিগুণ দিতে পারবা এখানে। So, আমরা কোড যেটা বের করি, কোডেরটা বের করে সেটার কি করব, অর্ধেক স্পেসিং দিব হচ্ছে হলো এইখানে। তার মানে আমি যদি যেটা একটু বলতে চাই অ্যান্সার হিসাবে তোমাদেরকে আরেকটু ইজি ভাবে, আমরা তো 18 ইঞ্চি স্পেসিং বের করলাম, তাই না? এই জায়গাতে 18 ইঞ্চি দেবো, এখানে যে হাফ হয়ে যাবে 9 ইঞ্চি হয়ে যাবে। সো এসিআই কোড এবং বিএনপিসি যখন পাশাপাশি ইউজ করবা, এটা একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা জেনারেলি হচ্ছে না এই স্পাইরাল গুলো এইভাবেই, এই কি বলে এটাকে, টাইবার গুলো হচ্ছে না এইভাবেই দিই। আর পাশাপাশি আর একটা জিনিস করতে হয় যে আমরা যখন যে জায়গাতে মোটামুটি স্প্লাইসিং করবো, এটা তোমরা 3-1 উপরে আসছো, সেই জায়গাতেও আমার হচ্ছে না ঘন ঘন রিইনফোর্সমেন্ট দিতে হবে। এবং এটাও জানো যে 4টা বা 6টা যাই রিইনফোর্সমেন্ট থাকুক না কেন, সব একই জায়গায় টাই করা যায় না, সেগ্রিগেট করে করে টাই করতে হয় বিভিন্ন ফ্লোরে। তো এইখানে জিনিসটা হচ্ছে হলো যে কোডের যে প্রভিশন গুলো আছে বিএলডিসি, এই সবগুলো প্রভিশন একটু নিজেরা স্টাডি করার চেষ্টা করবে এখন থেকে, যাতে ফিল্ডে যে এখানে কিন্তু তুমি ওই যে 16 বারডা 48 টাইরে এগুলো করতেছে, কিন্তু এখানে কিন্তু জিনিসটা ভিন্ন আছে। এই জিনিস খুব কেয়ারফুলি দেখতে হবে। তুমি যেটা বের করতেছো এটা আসলে এই জায়গাতে প্রযোজ্য, আর এই জায়গাতে যে জিনিসটা হয়ে যাবে হাফ, সহজ কথা। ঠিক আছে, এইখানে 18 ইঞ্চি তুমি বের করতেছো, এইখানে হয়ে যাবে জিনিসটা 9 ইঞ্চি। তার মানে 3 জায়গায় আমি হচ্ছে না 2 রকম স্পেসিং দিব। এখানে দিব হচ্ছে না আমার s/2, এখানে s/2, আর এখানে দিব হচ্ছে না s। কি বলতে চাইছি বুঝছো মোটামুটি? ইয়েস। মোটামুটি আমাদের কলাম হচ্ছে না এতটুকুই। আজকে কয়টা বাজে? 12টা 23। ক্লাস তো হচ্ছে না 1টা পর্যন্ত, তাই না? আচ্ছা, রোল কল করি, রোল কল করে তারপরে দেখতেছি করা যায়। সেকশন রোল 133। Present, sir.